নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজ বামেদের তরুণী প্রার্থী, সর্বকনিষ্ঠ প্রার্থীর সঙ্গে মুখোমুখি বসেছি। তিনি আর কেউ নন, আফরিন বেগম শিল্পী। বালিগঞ্জ কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। লড়াই তুমুল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মেয়েটি আশ্চর্য রকম আত্মবিশ্বাসী। কথা বললেই বুঝতে পারবেন। তোমাকে স্বাগত বেঙ্গল পলিটিক্সে। আফরিন, তুমি একটু বলো যে এই অঞ্চলে তুমি অন্তত 9 করে হলো প্রায় দিন 10-12 তো তুমি প্রচার করছো, সর্বত্র দৌড়ে বেড়াচ্ছিল, এবং শুনছি যে তুমি দুপুরবেলাতেও নাকি প্রচার করছো এই গরমের মধ্যে। হ্যাঁ, তো এই জনসংযোগ তোমাকে কি কি শেখালো, এক, আর 2 নম্বর হচ্ছে যে তুমি কতটা রেসপন্স পাচ্ছ মানুষের কাছে? দেখুন, আমি যেহেতু বালিগঞ্জেরই মেয়ে, বালিগঞ্জেই জন্ম, বালিগঞ্জেই বেড়ে ওঠা, ফলে অঞ্চলকে একরকমভাবে দেখতে শিখেছিলাম। আচ্ছা। বর্তমান দিনে আমি যখন সেই অঞ্চলেই আবার দ্বিতীয়বার যাচ্ছি, মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাচ্ছি, আরো বহু অঞ্চল যেখানে হয়তো আগে যাওয়া হয়নি, সেই জায়গাগুলোতে আমি পৌঁছে গিয়ে মানুষের সমস্যা তাদের মুখে শুনছি। কারণ জনপ্রতিনিধির কাজ অবশ্যই হওয়া উচিত প্রথমত নিজের এলাকাকে চেনা এবং মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা জানা, যাতে সেটার সমাধান তারা দিতে পারে, সেটার সমাধান তারা করতে পারে। আমি শিখছি, বহু কিছু নতুন কিছু জানছি নিজের অঞ্চল সম্বন্ধে, কি পরিস্থিতিতে মানুষজন বসবাস করছে, তাদের কি চায়, আসলে তারা কি চাইছেন। এবং আমি যা দেখতে পাচ্ছি যে বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ বদল চাইছেন। গত 15 বছরের যা পরিস্থিতি, তাদের যা দুর্নীতি, যেভাবে হচ্ছে যে অঞ্চলে অঞ্চলে তোলাবাজি, বিভিন্ন সমস্যা, তারা চাইছেন যে বদল হোক, তারা একটু শান্তির নিঃশ্বাস পাক, এবং তারা আশীর্বাদ করছেন, তারা বিপুল ভরসা করছেন, তারা জানাচ্ছেন যে হ্যাঁ, অবশ্যই বদল আসা উচিত, এবং বালিগঞ্জের মানুষ সঙ্গে রয়েছেন। সেইটা নিয়েই আমি আমার কাজ, আমার লড়াই চালিয়ে যাচ্ছি তাদেরকে সঙ্গে নিয়ে। আচ্ছা, তোমার ক্যারেক্টারের মধ্যে অদ্ভুতভাবে 3টে বিষয় রয়েছে, যেটা 3টেই খুব সারপ্রাইজিং ইস্যু। এক হচ্ছে তুমি নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমাদের মতনই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। 2, উচ্চশিক্ষিতা। 3 নম্বর হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি তুমি। এই 3টে সাধারণত দেখা যায় না। তো এই 3টের সমন্বয় তোমাকে কতটা আত্মবিশ্বাসী করছে, আর কতটা বালিগঞ্জে তো একটা বড় পোর্শনের সংখ্যালঘু আছেন, তাদের কাছে কতটা তোমাকে গ্রহণযোগ্য করে তুলছেন? একদমই, আপনি যেটা বললেন সেটা আরেকটা আমি অ্যাড করছি, মানে মহিলা, ইয়েস, মহিলা। এবং এই যে আপনি যে কটা মানে ইউজ করলেন আমার বিশেষণ হিসেবে, সেই সব কটাই হচ্ছে আসলে প্রান্তিক, সমস্ত জায়গা থেকেই প্রান্তিক মহিলারা সব থেকে বেশি অত্যাচারিত বর্তমান দিনে, সংখ্যালঘুরা অত্যাচারিত। উচ্চশিক্ষিত মানুষ উঠে আসতে পারছে না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন, নিম্নবিত্ত পরিবারের মানুষজন উচ্চশিক্ষিত হয়ে উঠতে পারে না। তো আমি বলা চলে সংখ্যালঘু, কিন্তু আমি এইটাই বলবো যে আমার একমাত্র পরিচয় যে আমি শুধু সংখ্যালঘু কমিউনিটি থেকে বিলং করছি সেটা নয়। আমার পরিচয় যে আমি হচ্ছে যে এই প্রতিটা সেক্টরে আমি যেভাবে অত্যাচারিত, আমার পূর্বপুরুষ বলতে পারেন, আমার জেন্ডার বলতে পারেন, তারা যেভাবে অত্যাচারিত, কোথাও না কোথাও গিয়ে আমাদের অঞ্চলের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, প্রতিটা মানুষ, তারা নিজেদের কাজের জায়গায়, তারা নিজেদের ধর্মীয় পরিচয়ের কারণে, ভাষাগত রাজনীতির কারণে বিভিন্ন জায়গায় তারা অত্যাচারিত। আমি সেই সকল মানুষজনদের সঙ্গে যে সখ্যতাটা অনুভব করি, যে বন্ধুত্বটা অনুভব করি, সেইটাকে আমি বড় পরিচয় বলে মনে করি, যে আমরা অত্যাচারিত এবং আমরা সেইটা নিয়ে আমরা একজোট হয়ে যেন এই যে অত্যাচারগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারি। সেইটাই আমার মুখ্য পরিচয়, সেটাই আমার বড় পরিচয়, এবং সেই হিসেবেই আমি লড়াই করতে নেমেছি। আমি প্রতিটা সেক্টরে যারা অত্যাচারিত, নির্যাতিত হচ্ছেন, প্রতিদিন মজদুরির কারণে বলতে পারেন, মানে বিড়ি শ্রমিকরা, চা শ্রমিকরা, তারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, নারীরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন, সেই সমস্ত কিছু নিয়ে আমি কাজ করতে নেমেছি আমাদের অঞ্চল থেকে, যাতে নিজেদের অঞ্চলকে বাঁচানো যায়, পশ্চিমবঙ্গকে বাঁচানো যায়। আমি যতদূর জানি তোমার বয়স 29। এই যে 29 বছর বয়সে তুমি বাম রাজনীতিতে মানে মূল স্রোতে পা রেখেছো, তুমি তো ছাত্র রাজনীতি করে উঠে আসা। এই আশাটা কেন? মানে আমি এই কারণে বলতে চাইছি, আমাদের কাছে এমন নিদর্শন আছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রতিকুর রহমানের মতন ছেলে, প্রতিষ্ঠিত বাম নেতা, যে তৃণমূলে চলে গেছে, অথচ তোমার মতন মেয়ে উঠে আসছেন। এবং খানিকটা বলাও হচ্ছিল, প্রতিকুর গেছেন তো কি হয়েছে, আমাদের আফরিন এসছেন। তো এটা মানে প্রতিকুরের সাবস্টিটিউট হিসেবে কি তোমাকে ভাবা যায়? মানে তুমি ব্যাপারটাকে কীভাবে দেখছো? দেখুন, আমি প্রথমেই বলবো, আমাদের বাম রাজনীতি যারা করেন, আমাদের পার্টিটাও যারা করেন, তারা ভালোবেসে করেন, তারা আদর্শগত দিক দিয়ে সৎ বলে তারা করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তো অনেকেই চান যে হচ্ছে যে যারা শাসক দলে রয়েছে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় অনেকেই মনে করেন, কিন্তু আমরা মনে করি
রাজনীতিটা আসলে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, রাজনীতিটা আসলে মানুষের জন্য। তো যারা ব্যক্তিগত স্বার্থকে আগে গুরুত্ব দেন এবং মানুষের স্বার্থ তাদের কাছে কিছু নয়, মানুষের জন্য কাজ করা তাদের কিছু নয়, যাদের আদর্শ, যাদের মতাদর্শ সব জায়গায় টলমলিয়ে যায়, তাদেরকে নিয়ে বোধহয় কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবং আফরিন বেগম শুধু নয়, আমাদের বাম কর্মীরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, এসএফআই বলুন, ডিওয়াইএফআই বলুন, মহিলা বলুন, সিআইটিইউ বলুন, যেখানে তরুণ প্রজন্ম কাজ করছে, তারা কেউই কারোর সাবস্টিটিউট নয়। প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব থেকে, দক্ষতা থেকে, কাজ করা থেকে উঠে আসছেন এবং তারা নির্দিষ্ট জায়গায় নিজেদের কাজ করছেন। ফলে আমরা কারোর সাবস্টিটিউট হতে আসিনি, আমরা বিকল্প অবশ্যই, কিন্তু আমরা বিকল্প হচ্ছে আমরা বামপন্থীরা হিসেবে আমরা যে বিকল্প দিচ্ছি, মানুষের সামনে হাজির করছি রুটি রুজির লড়াই। বর্তমান রাজনীতির ভাষা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে কীভাবে কুরুচিকর মন্তব্য, কী ধরনের চটুল কথা, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি যে রাজনীতি করার জন্য আসলে সেই রাজনৈতিক বোধ প্রয়োজন, সেই আত্মত্যাগ প্রয়োজন, সেই স্বার্থত্যাগ প্রয়োজন। নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অবশ্যই মানুষের স্বার্থকে দিতে হবে। সেইটার জন্য যারা রাজনীতি করতে চাইছেন তাদের জন্য রাজনীতির ময়দান। কোনো ফিল্ম স্টার, কোনো সিঙ্গার, তারাও যদি আসেন, অবশ্যই তাদের প্রফেশনাল প্রতি আমি সম্মান জানিয়েই বলছি, তাদেরও মূল উদ্দেশ্য অবশ্যই হওয়া উচিত মানুষের স্বার্থে তারা কতটা সময় দিতে পারবেন, কাজ করতে পারবেন। আমরা তো দেখতে পাই, আসেন, একদিন দাঁড়ান, ভোট করেন, কয়েকটা জায়গায় বক্তব্য রাখেন, তারপরে তাদেরকে সারা বছর আর পাওয়া যায় না। এইরকম জনপ্রতিনিধি মানুষ ডিজার্ভ করে না, বাংলার মানুষ ডিজার্ভ করে না। ফলে এমন মানুষকে আনতে হবে যারা নিজের অঞ্চলে পড়ে থাকবে, লড়াই করবে, মানুষের সঙ্গে থাকবে এবং ব্যক্তি স্বার্থ থেকে, মানে ব্যক্তি স্বার্থটাই তাদের কাছে মূল হবে, মানুষের স্বার্থটাই তার কাছে মূল হবে নিজের ব্যক্তিগত স্বার্থর থেকে। তো সেইটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। রাজনীতির ভাষা বদল করাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং শুধু আফরিন বেগম নয়, বহু বাম কর্মী, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম এই বাংলাটাকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে পড়েছে। একটা খুব সারপ্রাইজিং ইস্যু হয়েছিল, মানে তোমাকে বলে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে যে বামেরা প্রথম 192টা প্রার্থী তালিকা প্রকাশ করে, সেখানে তোমার নাম ছিল না। দ্বিতীয় যে তালিকা প্রকাশ করা হয় তাতে দেখা যায় বালিগঞ্জ থেকে আফরিন বেগম দাঁড়াচ্ছেন, এবং এটা সত্যি করে মানে অনেক মানুষ চমকে গিয়েছিলেন যে কে এই আফরিন বেগম। এসআইআরের ওই বৈঠকে, নির্বাচন কমিশনের সঙ্গে ওই বৈঠকে তুমি যদি না যেতে, তাহলে লোকের কাছে এইটাই সামনে আসতো না আফরিন বেগম আসলে কে। মানে তখনও পর্যন্ত কে এই মেয়ে নিয়ে একটা মানে লোকজনের খোঁজ খবর শুরু হয়ে গেছে। তো তোমার এই হঠাৎ করে প্রার্থী হওয়া, শেষ মুহূর্তে প্রার্থী হওয়া, এটার কি কোনো অন্য ইকুয়েশন ছিল? তুমি কি জানতে আগে থেকে তোমায় প্রার্থী করা হচ্ছে, বা জানলে কবে থেকে জানতে? না, দেখুন, এইভাবে তো আমাদের পার্টির যে ডিসিশন হয় বা কাজকর্ম হয় সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের কমিটি মিটিং, সেখানে কমিটি আছেন, নেতৃত্বরা আছেন, সেইভাবে সিদ্ধান্ত করে হয়। ওরকমভাবে দুম করে ওপর থেকে কেউ এসে আমাদেরকে বলে দেন না, বিভিন্ন সিদ্ধান্ত হয়ে তারপরেই আমাদেরকে জানানো হয়। ফলে তো আমি আগে থেকে জানতাম না। আমি শুধু এইটুকু জানি যে এর আগে পার্টির একাধিক দায়িত্ব যেটা পার্টি থেকে আমাকে দেওয়া হয়েছে সেটা পালন করেছি। সেদিন এসআইআরেরও ওই বিষয়টি নিয়ে আমাকে নির্দিষ্ট কাজের জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, আমি সেই কাজ করে এসেছি এবং তার পরবর্তীকালে আগামী দিনে আমাকে জানানো হয়েছে যে এই দায়িত্বটা পালন করতে হবে এবং পার্টির দায়িত্ব দিয়েছে, নির্দেশ দিয়েছে, আমি সেই দায়িত্ব পালন করছি। মানে এই নির্দেশটা তোমার কাছে কখন এলো? মানে তালিকা তো প্রকাশ হয়েছিল 3:30-4টার সময়, মানে তোমার কাছে সকালবেলা, তার খানিক আগে। আচ্ছা, মানে তোমার কাছে ব্যাপারটা মানে হয় না যে আমাকে একটা বিরাট দায়িত্ব দেওয়া হলো, তো ইনিশিয়াল পার্টে খানিকটা তো টেনশন হয়, খানিকটা তো ভাবতে শুরু করতে হয় যে কি করব, এরকম ব্যাপার কি তোমার ক্ষেত্রে হয়েছিল? দেখুন, ভয়ের কোনো বিষয় নেই। অবশ্যই পার্টি নেতৃত্বরা এবং আমার পার্টি আমার উপর ভরসা রেখেছে। আমার কাজ এটাই যে আমি আমার অঞ্চলকে আরো ভালো করে চিনবো এবং মানুষের কাছে পৌঁছাবো। প্রতিনিয়ত আমি যে ছাত্র রাজনীতি করার সময় আমি প্রচুর কিছু শিখেছি। আমাদের নিজেদের ছাত্রাবস্থায় আমাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে আমি একাধিক লড়াই জিতেছি, একাধিক লড়াই হেরেছি। হারা থেকে আমি প্রচুর কিছু শিখেছি। ফলে ধৈর্য, সাহস, এই কিভাবে লড়তে হয়, সেই সমস্ত কিছু শেখা থেকে আমি সেই ছোট স্পিয়ারে যেটুকু শিখেছিলাম সেটা আমি বৃহৎ স্পিয়ারে এবার শিখবো। মানুষের জন্য রাজনীতি করা, মানুষের হয়ে রাজনীতি করা, মানুষকে সঙ্গে নিয়ে লড়া, সেটা আরো বড় দায়িত্ব। সেখানে সাময়িক যা মনে হয় যে হ্যাঁ পারবো কি পারবো না, কিন্তু মানুষের যে বিপুল আশা, ভরসা, আশীর্বাদ পাচ্ছি, তাতে সাহস আরো বেশি করে বাড়ছে। তোমাকে কে ফোন করে বলেছিলেন যে তোমায় প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে? দেখুন, কেউ ফোন করে তো বলেননি, আমাকে পার্টি নেতৃত্বরা ডেকে পাঠিয়েছিলেন, সেখানে বলেছেন। মানে তো ফোনে এরকম হয় না যে তুমি এই বার্তাটা কে দিয়েছিলেন প্রথম তোমায়? প্রথম বার্তা মানে মোহাম্মদ সেলিম ছিলেন, আরো অনেক হ্যাঁ অনেকজন ছিলেন, তাদের সাথে আমি জানতে পারি যারা দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, তুমি এই দায়িত্বটা পাওয়ার পর, মানে তুমি ধরো প্রতিষ্ঠিত 2-3 জন বাম নেত্রী রয়েছেন,
যুবনেত্রী রয়েছেন, মীনাক্ষী রয়েছেন, ওদিকে দীপশিতা রয়েছেন, তুমি এদের সঙ্গে কি কথা বলেছিলে? মানে হ্যাঁ, এনাদের সবার সাথে কথা হয়েছে সেদিন মানে কি সকালবেলা। কথা বললে, মানে কি 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 অ্যাঙ্গেলে প্রশ্ন করলে, মানে কি জানতে চাইলে? মানে আমার প্রশ্ন করার থেকে তারা অনেক বেশি আগ্রহী, তারা অনেক বেশি সাহস জোগানোর জন্য কি করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো মীনাক্ষীদির সাথে ওই দিন সকালবেলাতেই দেখা হয়েছিল। কি বললেন আপনাকে? মীনাক্ষীদি বলেছেন লড়তে হবে এবং ভালো হচ্ছে আরো ভালো করতে হবে, এবং মানুষের জন্য লড়াইটা কঠিন কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে লড়তে হবে। দীপশিতাদির সাথে খানিক কথা হয়েছে, পুরোপুরি কথা হয়নি, সেও কাজে ব্যস্ত। আরও বিভিন্ন ছাত্র নেতৃত্বের সাথে কথা হয়েছে, তারা সবাই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, সবাই ব্যস্ত নির্বাচনের সময়, তার মাঝে যেটুকু যারা সময় পেয়েছেন সবার সাথে দেখা হয়েছে, কথা বলেছেন, অনেকে প্রচারে এসছেন, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেকের সাথে দেখা হয়েছে। এইভাবেই চলছে। আসলে সবাই তো নির্বাচন নিয়ে এত ব্যস্ত, তার মধ্যে আমি প্রার্থী, আমিও কাজে রয়েছি, তো সবার সাথে কথা বলে হয়ে ওঠা হচ্ছে না, কিন্তু ওই মেসেজে বা ফোনে যেটুকু যা কথা বলা যায়। মানে আমাদের দর্শকরা জানেন না, তাই একটু ছোট করে তোমার কাছে জানতে চাইছি, তুমি তো বোধহয় হুগলির মেয়ে বেসিক্যালি, সেখান থেকে উঠে আসা তোমার বাবা বোধহয় একটা চা পাতার দোকান চালান, একটু যদি ছোট করে। আমার পরিবার আসলে হচ্ছে যে পরিবারের যে আরো দূরের যারা, তারা দাদু, মানে বাবার দাদু, বাবার ঠাকুরদা, তারা মানে তারা সবাই পূর্বপুরুষ হুগলির। আমাদের বাবাদের জেনারেশন থেকে সবাই হচ্ছে কলকাতাতেই জন্ম, কলকাতাতেই বড় হয়ে ওঠা, কলকাতার আমাদের বিগবাগান অঞ্চলে। তো ওখানে আমার বাবার যে দোকান সেটা 1930 নাগাদ, মানে বাবার দোকানটা মানে বাবার ঠাকুরদার দোকান সেই হিসেবে। তো তখন থেকে ওনারা এখানে থাকতেন, তারপর মাঝের একটা জেনারেশন গ্রামে গিয়েছিলেন, আবার বাবাদের জেনারেশন থেকে এখানে। আমার জেঠুরা এখানেই কলেজে পড়াশোনা করা, তো তারপরে আমরা, এবং আমি নিজে হলিচাইড থেকে পড়াশোনা করেছি, তার পরবর্তীকালে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, তারপরে বর্তমানে পিএইচডি স্কলার। আপনি একটা প্রশ্ন তো সবাই জানতে চাইছেন, মানে যত ভোট এগিয়ে আসছে তত মানুষের আগ্রহ বাড়ছে। বামেরা 2011 সাল থেকে ক্ষমতায় নেই, দীর্ঘ সময় হয়ে গেল। 2019 সাল থেকে বামেদের শূন্যতা শুরু, 2021 সালে বিধানসভাতেও শূন্য। এই যে শূন্যতা যদি সামগ্রিকভাবে ভাবা হয়, এই শূন্যতা কি এবার কাটবে? অবশ্যই। কোন অ্যাঙ্গেল থেকে তোমার মনে হচ্ছে, বা হলে কত আসন বামেরা পেতে পারে? দেখুন, আমি জ্যোতিষী নয়, আমি বলতে পারবো না যে কত আসন পেতে পারে, তবে অবশ্যই এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বামেরা এই রকম সংখ্যায় আসন অবশ্যই পাবে যে বামেদের বাদ দিয়ে বিধানসভায় যে কোনো বিল পাস করানো বা বিধানসভায় যা খুশি তাই করে দেওয়া, এইটা আর সম্ভব হবে না। কারণ মানুষজন চাইছেন যে বদল আসুক। বিরোধী শক্তিতে তারা যাদেরকে বসিয়েছিলেন, তারা বিরোধী শক্তি হিসেবে পশ্চিমবঙ্গে কিচ্ছু উন্নতি করতে পারেননি, এবং মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে তারা অ্যাজ সাচ কোনো ভূমিকা রাখেন না, প্রতিবাদ করেন না। উল্টে আমরা দেখি কেন্দ্রের যে বিজেপি সরকার যে নীতিগুলো নিয়ে আসে, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেই নীতিগুলোই বিনা বাক্য ব্যয়ে মেনে নেয়। প্রথমে ছদ্ম বিরোধিতা করেন মৌখিকভাবে, কিন্তু কাগজে কলমে সেই জিনিসগুলোই আমাদের পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হয়। যেমন আমরা যদি দেখি, আমি নিজে ছাত্রী, তো সেই হিসেবে আমি বলতে পারি যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা নিয়ে বিপুল বিরোধিতার জায়গা ছিল। আমরা ছাত্ররাও আন্দোলন করেছিলাম, একই সাথে প্রচুর মানুষ আন্দোলন করেছিলেন, শিক্ষকরা আন্দোলন করেছিলেন। মমতা ব্যানার্জি বললেন যে আমরা এনইপি লাগু করতে দেব না, এবং এসিপি, স্টেট এডুকেশন পলিসির নাম করে সেই এনইপি হুবাহু ডিটো কপি আমাদের রাজ্যে চালু করে দেওয়া হলো। 5 বছর হয়ে গেছে, সেটার কোনো রিপোর্ট ব্যাক হয়নি। কোথায় কতটা ইমপ্লিমেন্ট হয়েছে, কোথায় কতটা ইমপ্লিমেন্ট হওয়ার জায়গা আছে, কোথায় কতটা ফান্ডিং লাগবে, কিচ্ছু নিয়ে কোনো রিপোর্ট ব্যাক নেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং আমাদের বাংলার ছেলেমেয়েরা, তারা গোটা ভারতবর্ষেরই তাই পরিস্থিতি যে টিচাররা পর্যন্ত জানে না, প্রফেসররা পর্যন্ত জানে না যে কী সিলেবাস হবে, কী পড়াবো, কী পড়ালে জব রিকোয়ারমেন্ট ফুলফিল করা যেতে পারে। ফলত সেখান থেকে একটা পুরো ধোঁয়াশার মধ্যে কয়েকটা জেনারেশন চলছে, কয়েকটা জেনারেশনের নাম্বার কমে গেছে, কয়েকটা জেনারেশন বুঝতে পারছে না যে তারা আগামী দিনে কি করবে। ঠিক এনইপির মতো করেই আমরা যদি দেখি ওয়াকফ বিল, যেটা কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল নিয়ে এসেছিল নিজেদের হাতে কুক্ষিগত সম্পত্তি কুক্ষিগত করে রাখার জন্য, আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ওয়াকফ প্রপার্টি তৃণমূলের নেতারা নিজেদের নামে কুক্ষিগত করে রেখেছে, নিজেদের কবজায় রেখেছে। আলিয়া ইউনিভার্সিটির একাধিক প্রোটেস্ট আমরা দেখেছি, যেখানে তারা বলছে যে আমাদের এখানে আমাদের ফান্ডিং অ্যালট করা হয়েছে, বাট সেই ফান্ডিং আমরা পাই না। তো এরকম বিভিন্ন দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, এবং মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকফ বিলের আগেনস্টে এখানে প্রোটেস্ট করা যাবে না, যে করতে হলে দিল্লিতে করতে হবে। এবং তারপরে উনি সেই বিলটাই আমাদের এখানে 100% লাগু করে দিলেন, এবং আমাদের কাউকে আন্দোলন করতে দিলেন না। ফলত কি করে বলতে পারি যে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল আসলে বিজেপিকে রুখতে চাইছে পশ্চিমবঙ্গে, বা আসলে দুটো আলাদা আলাদা দল, তাদের কাজকর্মে তারা তো মিলেমিশে এক হয়ে যাচ্ছে। ফলে
বিজেপির মতো দাঙ্গাবাজ শক্তিকে রুখতে তৃণমূলের মতো দুর্নীতিবাজ দাঙ্গাবাজকে যারা সহায়তা করছে তাদেরকে দিলে চলবে না। বামপন্থীদের সময় বিজেপি আরএসএস ছিল না, পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না। বর্তমানে তৃণমূলের আমলে বিজেপি আরএসএস বেড়েছে এবং দাঙ্গা হচ্ছে। তাহলে তৃণমূল বিজেপিকে রুখতে পারবে না, তার জন্য বামপন্থীদের প্রয়োজন। বামপন্থীরা রুখতে পারবে, বামপন্থীরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুটি রুজির রাজনীতির কথা বলছি। ফলত আমরা যে আসবো সংখ্যায়, মানুষ যে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, মানুষ যে বদল চাইছেন, সেটা খুব মানুষের চোখে মুখে ফুটে উঠছে। তুমি যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছো তাহলে তো মনে হচ্ছে বিরোধী জায়গাটাতেই তোমরা এসে বসবে, যেভাবে ভাবছো তোমরা আর কি। হ্যাঁ, তো আমি একটা জিনিস একটু তোমার পারিবারিক ব্যাপারে একটু ইয়ে করতে চাই। তোমার মায়ের ইনফ্লুয়েন্স কতটা তোমার জীবনে, তোমার বেড়ে ওঠায়? দেখুন, আমার মাই তো আমাকে ছোট থেকে বড় করেছেন, ফলে তো তার সাহস ছাড়া, তার মনে হওয়া ছাড়া। তার মায়ের নাম কি তোমার? আমার মায়ের নাম ফেরদৌসী বেগম। আচ্ছা, বাবার নাম? বাবার নাম শেখ আবুল হাসানাত। আচ্ছা আচ্ছা। তো ওনাদের ইনফ্লুয়েন্স ছাড়া, ওনারা যেভাবে বড় করেছেন, সাহস জুগিয়েছেন, ছোট থেকে শিখিয়েছেন, যে বহু জায়গায় বকাও খেয়েছি, কিন্তু এই জিনিসটা অবশ্যই ওনারা বলেছেন যে হ্যাঁ, ভুলকে ভুল বলো, ঠিককে ঠিক বলো। তার জন্য অনেক জায়গায় তুমি হয়তো ছোট হতে পারো, অনেক জায়গায় অনেকে তোমার কথা শুনবে না, কিন্তু নিজে অবিচল থেকো। এবং যেদিন প্রথম বাবা মা এইটা শোনেন যে এরকম একটা বড় দায়িত্ব পেতে চলেছি, ওনাদের আশীর্বাদ ছাড়া বা ওনাদের মনে হওয়া ছাড়া, ওনাদের পাশে থাকা ছাড়া তো সেই লড়াইটা লড়া সম্ভব হতো না। তো বাবা এটা বলেছিল যে অবশ্যই যতই হাতছানি আসুক, নিজের মতাদর্শ ঠিক জায়গা থেকে যেন তুমি সবসময় ঠিক থাকো, কোনোভাবেই যেন টলমল না করা চলে। ফলে তো তারা যখন এইভাবে আমার উপর ভরসা রাখছেন, গোটা বাংলার মানুষের জন্য কাজ করার দায়িত্ব আমার উপরে আরো বেশি করে বর্তায়, এবং আমি সেই লড়াইটাই লড়ছি। তুমি আর এক মাতৃসমা মহিলার সঙ্গে দেখা করে এসছো, মীরা ভট্টাচার্য। কি কথা হলো তার সঙ্গে? উনি অনেক আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। ওই অঞ্চলের একাধিক জায়গায় তিনি যেভাবে কাজ করেছিলেন সেই জিনিস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, কথা বলেছেন, একাধিক বই পড়তে বলেছেন, সেটা নিয়ে কথা হয়েছে। নাৎসি জার্মানির বইটা উনি আমাকে বলেছেন, আমি তখন বললাম যে আমার কাছে আছে, আমি পড়েছি, তখন উনি খুশি হলেন। তো এরকম বিভিন্ন ছোট বড় কথা, বিভিন্ন কিছু উনি বলেছেন। পূর্বের বহু ঘটনা উনি উল্লেখ করেছেন, বুদ্ধবাবুর সময়কার ঘটনা, সেইগুলো শুনছিলাম, ওনার সাথে শুনছিলাম, আলাপচারিতা হচ্ছিল। তো উনি আশীর্বাদ করেছেন, উনি বলেছেন যে হ্যাঁ, উনি চেষ্টা করবেন, যে যে জায়গায় উনি ওনার পক্ষে সম্ভব, উনি সেই সেই জায়গাগুলো দেখবেন আমার জন্য। একটা অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন, মানে তোমার যদি মনে হয় যে না উত্তর দেবে না তো দিও না, সেটা হচ্ছে যে বিয়ে শাদী কি ভোটের পর করবে? দেখুন, এই মুহূর্তে তো একটা খুব বড় দায়িত্ব পালন করতে নেমেছি, তাই বিয়ের কথা এই মুহূর্তে আর চিন্তা করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে যদি হয় কখনো দেখা যাবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। মানে আছেন কেউ, বন্ধু বান্ধব কেউ আছেন? আমি বলবো আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা আসলে লাল ঝান্ডা। তার এবং আমার এই লাল ঝান্ডা করতে গিয়ে একাধিক কমরেড, সঙ্গী, বন্ধু তৈরি হয়েছে। তারা প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ, তারা আমাকে আগলে রেখেছেন, ঘিরে রেখেছেন। তো তাদেরকে নিয়েই এখন আমার জীবন। বালিগঞ্জে তোমার এগেনস্টে যারা দাঁড়িয়েছেন, ওদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, এদিকে রোহন মিত্র কংগ্রেসের, বিজেপির শতরূপবাদী, এই যে মানে সেই অর্থে ভাবতে গেলে এটা প্রত্যেকেরই, রোহন মিত্র অতটা নয়, কিন্তু বাকি দুজনের যথেষ্ট বুৎপত্তি রয়েছে, রাজনৈতিক বুৎপত্তির কথা যদি বলতে চাই। তো এই দুজনের এগেনস্টে লড়াই করার জন্য কি কি থাকা দরকার একজন বাম প্রার্থীর বলে তোমার মনে হয়, যা তোমার মধ্যে রয়েছে? দেখুন, আমি ওনারা অনেক বয়োজ্যেষ্ঠ, মানে শুধু তো কনফিডেন্স দিয়ে ম্যাচ বার করা যায় না, হ্যাঁ একটা টাফ ফাইট দেওয়া যায়। হ্যাঁ, দেখুন, ওনারা দুজনেই অনেক পুরনো লোক রাজনীতিতে, বয়োজ্যেষ্ঠ, ওনাদের জন্য শুভেচ্ছা রইল। কিন্তু একই সাথে আমি এটাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে, এখানে বালিগঞ্জেও বলুন, কলকাতা জুড়ে প্রচণ্ড হিট ওয়েভ চলছে, গরম রয়েছেন, ফলত ওনাদের বয়সও যথেষ্ট হয়েছে, ওনারা একটু সুস্থ থাকুন সেই কামনা করব। আমি অল্প বয়সের মেয়ে, আমি লড়ে বেড়াচ্ছি, আমি গোটা বালিগঞ্জ চষে বেড়াচ্ছি, প্রতিটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি, সেটা বোধহয় ওনাদের পক্ষে করা একটু সমস্যাজনক হচ্ছে। ফলে আমি চাই এরকম জনপ্রতিনিধি হোক, যে প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারবে, যে কথাগুলো বলছে সেগুলো কাজেও করে দেখাতে পারবে, সেগুলো ইয়াং জেনারেশন হিসেবে আমি করে দেখাতে পারবো। এবং তার সাথে সাথে ওনাদের যে রাজনীতি, আমার তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আমার তাদের রাজনীতির বিরুদ্ধে লড়াই। ফলত তৃণমূল এবং বিজেপির রাজনীতি কোথাও গিয়ে মানুষের কথা বলছে না, তারা নিজেদের পকেট ভরানোর কথা বলছে। তারা নিজেরা যেভাবে আমরা দেখেছি, তৃণমূলের একাধিক নেতাকে মানে ঘুষের দায়ে বলুন, তাদের ফ্ল্যাটে টাকা পাওয়া যাচ্ছে, তাদেরকে স্যান্ডো গেঞ্জি পরে তোয়ালে মুড়িয়ে টাকা নিতে দেখা যাচ্ছে, ইউটিউবে ভিডিও রয়েছে, তারপরেও তারা
মানে একদম রাজ্যসভা বলুন থেকে শুরু করে আমাদের বিধানসভার বিভিন্ন একাধিক পদে একদম আসন দখল করে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়ে কিছু করছেন না, তাদেরকেই তিনি ছাই দিয়েছেন। ফলে যারা নিজেদের পকেট ভালানোর রাজনীতি করে তারা মানুষের হয়ে রাজনীতি করতে পারে না। তো মানুষের বিরুদ্ধে যারা রাজনীতি করছে, ধর্মের নামে ভাগাভাগি করছে যে বিজেপি, তৃণমূল যে দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজি নিয়ে, মানুষের শিক্ষা স্বাস্থ্য নিয়ে, নারীদের সুরক্ষা নিয়ে লড়াই করতে নেমেছি। এবং সেই আমার মতাদর্শই আমার প্লাস পয়েন্ট, সেটাই আমাকে সাহস এবং শক্তি যোগাচ্ছে। আর তার পাশে বালিগঞ্জের মানুষ সঙ্গে রয়েছে। শেষ প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে 2021 সাল থেকে আমরা এই যে 5টা বছর যে ক্ষমতা নেই, মানে শূন্যতার মধ্যে কাটছে, এর কারণটা কি? মানে তুমি তো মূল স্রোতে এসছো, ডেফিনেটলি রাস্তায় হাঁটতে হাঁটতে তো অনেক কিছু বোঝা যায়, তো তোমার কাছে এর নির্যাস কি? কেন বামেরা শূন্যতার মধ্যে দিয়ে যাচ্ছে? দেখুন, আসলে আমাদের এই পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার আসার পর যেভাবে বিজেপি এবং আরএসএসকে আমাদের পশ্চিমবঙ্গে ডেকে এনেছে, তাতে এই যে ভাগ করে দেওয়ার রাজনীতি, কখনো ধর্ম, কখনো ভাষা, কখনো জাতপাত, এবং প্রান্তীয় মানুষের ওপর যে অত্যাচার, সংখ্যালঘু মানুষ, ঠিক আছে, মহিলা, আদিবাসী, দলিত, মতুয়া, এই প্রতিটা মানুষের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, এবং কোথাও গিয়ে যখন বিজেপি তাদের ওপর অত্যাচার করছে তখন মমতা ব্যানার্জি গিয়ে তাদেরকে বলছে আমি তোমাদের মাসিহা। মমতা ব্যানার্জিকে একাধিক জায়গায় আমরা বলতে শুনেছি যে একটা কমিউনিটি আমরা আছি বলে তোমরা ঠিক আছো, একটা কমিউনিটি যদি জেগে ওঠে না তাহলে একদম 12টা বাজিয়ে দেবে। এই যে একটা কথা উনি একটা পার্টিকুলার কমিউনিটিকে উদ্দেশ্য করে বললেন, সেটা কি মানুষ বুঝতে পারছে না? মানুষ বুঝতে পারছে, এবং সেটা খুবই অপমানজনক। এবং ওনার তো একাধিক জায়গায় বক্তব্য এত দিয়েছি, এরপরেও আমাকে ভোট না দিলে আমি কিন্তু খুব রেগে যাবো, আমি খুব আবেগী মানুষ। মানে আপনি কি দিয়েছেন? আপনি কি নিজের পকেট থেকে দিচ্ছেন? আপনি তো সরকারের ট্যাক্সের টাকাই দিচ্ছেন, আপনি সরকারে আছেন, আপনার সেটা দেওয়ার দায়িত্ব কর্তব্য। আপনার একাধিক নেতারা চুরি করছেন, আপনি তাদেরকে কিছু বলছেন না। নেতা মন্ত্রীদের মাইনে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানুষের ইনকাম বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। ফলে তো এই যে অভিযোগ যে আমি খুব দিয়েছি, আসলে সরকারে রয়েছেন বলে আপনি সেটা করতে বাধ্য, এবং সেটাও জনগণের টাকায় আপনি দিচ্ছেন। তারপরেও এই ধরনের কথা বলে উনি একটা কমিউনিটির মাসিহা সাজার চেষ্টা করছেন, এবং একটা কমিউনিটি ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। ফলত এই যে ওরা একে অপরকে কোথাও গিয়ে সহায়তা করছে, পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে, এবং মানুষকে ভয় দেখিয়ে ভোটটাকে ভাগ করার চেষ্টা করছে, যাতে একদল এদেরকে দেয়, একদল এদেরকে দেয়, এবং মাঝামাঝি কোনো কিছু থাকে না। তৃণমূল এবং বিজেপির বাইনারি মিডিয়া যেমন তৈরি করেছে, তেমন তৃণমূলও চাই যে মার্কেটে বিজেপি থাকুক, বামপন্থীরা না থাকুক। বাম শূন্য বিধানসভা হলে এই দুর্নীতিগুলো করা যায়। বাম শূন্য বিধানসভা হলে এসএসসি পিএসসি নিয়োগ নিয়ে কেউ কোনো সিএসসি নিয়োগ নিয়ে কেউ কোনো কথা বলবে এটা। বাম শূন্য বিধানসভা হলে যখন 7,802টা সরকারি স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে বিজেপি কোনো কথা বলবে না, কারণ বিজেপিও কেন্দ্রে 70,000-এর কাছাকাছি স্কুল বন্ধ করে দিয়েছে সরকারি। ফলে ওরা একে অপরের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এসআইআরে যেভাবে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, বিজেপি আমাদের রাজ্যে এসে সেটা করবে খুব স্বাভাবিক। বিজেপি বিরোধী শক্তি যেখানে আছে, বিজেপি বিরোধী ভোট যেখানে আছে, সেখানে বেছে বেছে প্রান্তীয় অঞ্চলের মানুষের নাম দেওয়া হয়েছে, সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের নাম দেওয়া হয়েছে। আপনি যদি বুথ ধরে ধরে দেখেন আপনি বুঝতে পারবেন তৃণমূল কী করলো। তৃণমূল 5 দিনের ধর্নামঞ্চ বসালো, এবং সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কর্মী দিল না, এবং যার জন্য এত বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, এবং তৃণমূল তারপরে এর কোনো দায় নিচ্ছে না। আমাদের এখানে কত লক্ষ মানুষের নাম বাদ গেছে, আমাদের গোটা বালিগঞ্জ বিধানসভায় 23,000 মানুষের নাম বাদ গেছে। এবং কিভাবে তাহলে হচ্ছে যে সেই মানুষগুলোর পরবর্তীকালে কি হবে? তারা কি ভোটাধিকার তাদের থাকবে না থাকবে না? তারা নাগরিক থাকবে না থাকবে না? কারণ বিজেপি তো এটাকে নাগরিকত্বের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। তার মাঝখানে আমরা খবর পাচ্ছি নিউ টাউনে মমতা ব্যানার্জি ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিয়ে দিয়েছেন। তাহলে কি এই মানুষগুলো ডিটেনশন ক্যাম্পে যাবে? আসামের মতো অবস্থা হবে আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে কোনো সরকারই কি আমাদের রক্ষা করবে না? বামপন্থীরা সেটার আমরা বিকল্প দিচ্ছি, এগুলোর বিরুদ্ধে লড়াই করছি। এবং আমরা আমাদের যে লয়ার আছে, লয়ার টিমকে নিয়ে ট্রাইব্যুনালে মামলা করছি, আপিল করছি, যাতে যে মানুষরা পয়সা দিয়ে সেটা করতে পারবে না তাদের জন্য আমরা লড়াই করছি। আমরা চেষ্টা করছি যাতে একজনও ন্যায্য ভোট যাদের আছেন ভোটাধিকার, তাদের যেন সেটা খর্ব কোনোভাবে না হয়, সেটার জন্য আমরা লড়ছি। ধন্যবাদ তোমায়, শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, ভালো থেকো। থ্যাংক ইউ।